দেখতে পাচ্ছ ফাহিম খোকা, লাইটটা দেখা জি যাচ্ছে? স্যার, দেখতেছি। দেখো হচ্ছে আমরা আমাদের আমাদের ফেব্রিকে আমরা যেটার উপর হচ্ছে আমাদের আজকে ইয়ে করার কথা, যে হচ্ছে পিকিং আপ মেকানিজমের উপরে। আমরা আজকে হচ্ছে তোমাদের এই পিকিং আপ মেকানিজমের উপরে হচ্ছে এটা কথা বলবো। দেখা হচ্ছে আমাদের ফেব্রিক ম্যানুফ্যাকচারিং যেহেতু বইটা আছে টেক্সটাইল চতুর্থ পর্বের, এটা হচ্ছে আমাদের আজকে গুরুত্বপূর্ণ ক্লাসের বিষয়বস্তু। বাকিদের ইয়েটা যারা পরে জয়েন করছে ওদের অডিওটা অফ করে রাখো, ঠিক আছে? দেখো আমরা যে এই যে সাইফুল মেজাবি না কি যেন নাম, তোমার ক্যামেরা ইয়েটা একটু ইয়ে করে রাখো, অডিওটা একটু অফ করে রাখো। পরে যে ঢুকছো ওর অডিওটা একটু অফ করে রাখো। ঠিক আছে, আমি অফ করে দিচ্ছি এখান থেকে। দেখো আমরা এখন যেটার উপর কথা বলতেছিলাম হচ্ছে পিকিং আপ মেকানিজম নিয়ে আমরা কথা বলতেছিলাম। স্ক্রিনটা দেখা যাচ্ছে? বলছি আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, দেখতেছি দেখতেছি। এখন এখানে দেখো আমাদের প্রথম যেই বিষয়টা হচ্ছে পিকিং আপ মেকানিজম। আমাদের এটা আমাদের পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা আসবে যে পিকিং আপ মেকানিজম চিত্র সহ বর্ণনা করো। এটা হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটার উপরই আমাদের হচ্ছে আজকের এই ক্লাসটা অনুষ্ঠিত হবে। দেখো পিকিং আপ মেকানিজমে যাওয়ার আগে আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে একটু ভালো করে জানতে হবে। এখন হচ্ছে বিষয়গুলো আসলে কি কি। দেখো প্রথমে হচ্ছে আমাদের যে জিনিসটা জানা লাগবে আসলে পিকিং আপ মেকানিজমটা আমি আসলে কোন প্রসঙ্গে অর্থাৎ কোথায় এটা নিয়ে আলোচনা করবো বা কোথায় জিনিসটাকে আমরা ব্যাখ্যা করবো। দেখো প্রথমেই যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি, যে একটা কাপড় সাধারণত আমাদের তিন ধরনের হয়ে থাকে। তিন ধরনের কাপড়গুলো কি কি দেখতে পাচ্ছ? তিন ধরনের কাপড় কি কি একদম দেখে দেখে ওভেন, বলো। নন ওভেন, নিটেড। এটা হচ্ছে ওভেন, নন ওভেন এবং নিটিং। কারণ যখন আমরা এই পিকিং মেকানিজমটা পড়তে যাব তখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারে, আচ্ছা পিকিং কোনটার সাথে সম্পর্কযুক্ত? এটা কি ওভেন কাপড়ের সাথে সম্পর্কযুক্ত, নাকি নন ওভেনের সাথে সম্পর্কযুক্ত, নাকি নিটেড কাপড়ের সাথে সম্পর্কযুক্ত? আমাদের কিন্তু এই প্রশ্নটা করতে পারে। তখন অবশ্যই আমাকে বলতে হবে যে এই পিকিংটা হচ্ছে কিসের সাথে সম্পর্কযুক্ত। আমার কার কোনো আইডিয়া আছে? এটা হচ্ছে আমাদের প্রথম যেটা আছে 1 নাম্বার ওভেন, এই ওভেনের সাথে সম্পর্কযুক্ত। কেন এটা ওভেনের সাথে সম্পর্কযুক্ত যদি আমরা একটু জানার চেষ্টা করি। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ না? দেখতেছো ছবিটা স্লাইডে? দেখো এখানে আমার যে বিষয়টা বলা আছে সেই বিষয়টা হচ্ছে কি, আমাদের কি এখানে আমাদের যে বিষয়টা আসলে বলা আছে সেখানে ওভেন কাপড়টা আসলে কাকে বলে। কারণ আমরা যখন পিকিংটা পড়তে যাবো এবং এটা পড়তে গেলে যখন আমার এই ওভেন কাপড়ের বিষয়টা সামনে চলে আসবে তখন কিন্তু আমাকে জানতে হবে কোন বিষয়টা জানতে হবে, যে ওভেন, নন ওভেন এবং নিটেড এই তিনটা কাপড় কাকে বলে। হ্যাঁ, এটাকে আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ওভেন কাপড় কাকে বলে। এখানে দেখো লেখা আছে কি টানা এবং পরের সুতা। হ্যাঁ, ক্যামেরাটা এটা অফ করো, অডিওটা অফ করো। এই যে সাইফুল, অডিওটা অফ কর। দেখো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করতেছিলাম ওভেন কাপড়। দেখো ওভেন কাপড়টা মূলত আসলে কি টানা সুতা এবং পরেন সুতা পরস্পর সমকোণী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে কাপড়টা তৈরি করে সেটাকে বলা হচ্ছে ওভেন কাপড়। এবং পাশে দেখো একটা ছবি দেওয়া আছে, একটা তাঁতের ছবি দেওয়া আছে। তার মানে আমরা আজকে আমাদের ক্লাসে পড়বো হচ্ছে পিকিং কাকে বলে। এই পিকিংটা পড়তে গিয়ে আমাদের কিন্তু কিন্তু কয়েকটা জিনিস আগে থেকেই জানা লাগবে। প্রথমে আমি বলছিলাম কি কাপড় তিন ধরনের হতে পারে, ওভেন, নন ওভেন এবং নিটেড। আর পিকিং মেকানিজমটা সংযুক্ত কার সাথে, সেটা হচ্ছে ওভেনের সাথে। এবং আমরা আজকে জানলাম যে ওভেন কাপড়টা আসলে কাকে বলে। এরপর দেখো এখানে আগের স্লাইডটাতে যদি আমি একটু দেখাই, দেখুন নিচে লেখা আছে কি ওভেন কাপড় তৈরি হয় তাঁতের মাধ্যমে। এখন আমাকে জানতে হবে তাঁত জিনিসটা আসলে কি। যদি আমরা পরবর্তী স্লাইডটা একটু দেখি তাঁতের, দেখো এখানে লেখা আছে যে যন্ত্রে দুই বা ততোধিক সারির সুতা। এই যে দুই বা ততোধিক কি, একটা সুতাকে বলা হয় টানা সুতা, একটা সুতাকে বলা হয় পরনের সুতা। বলছে যে যন্ত্রে দুই বা ততোধিক সারির সুতা পরস্পর লম্বালম্বি ভাবে অথবা পাশাপাশি যেটাকে নাড়াআড়ি ভাবে রুচি স্থাপন করে যে বুনন কার্য সম্পন্ন করা হয় তাকে তাঁত বলে। তার মানে ওভেন কাপড় তৈরি হয় কিসের মাধ্যমে? সহজ কথা হচ্ছে ওভেন কাপড়টা তৈরি হয় একটা তাঁতের মাধ্যমে। তাঁতের মাধ্যমে কি কিভাবে তৈরি হয়? টানা এবং পরের সুতা পরস্পর বন্ধনীর মাধ্যমে হচ্ছে আমার এটা তৈরি করা হয়। এরপর যদি আমি দেখি আসলে তাঁত, এখন যেহেতু একটা তাঁতের প্রসঙ্গ আসছে, যে তাঁতে আমরা কি কি কাপড় তৈরি করি? ওভেন কাপড় তৈরি করি। তার মানে আমাকে কিন্তু জানতে হবে যে তাঁতটা কত প্রকার এবং কি কি। আমাদের দেশে সাধারণত আমরা দুই ধরনের তাঁত ব্যবহার করে থাকি, একটাকে বলা হয় হস্তচালিত তাঁত এবং একটাকে বলা হয় শক্তি চালিত তাঁত। এই দুই প্রকার তাঁতের মাধ্যমেই হচ্ছে আমরা আমাদের এই কাজটা সম্পূর্ণ করে থাকি। এখন দেখো এখানে যেটা দেওয়া আছে যে সুনির্দিষ্ট কিছু গতির মাধ্যমে তাপ পরিচালিত হয়। তাপের গতি প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায়।
এখানে কি বলা আছে, তাঁতের গতিটা সাধারণত কয়েকটা মাধ্যমে প্রকাশ করা হয়। কি কি গতি হইতে পারে তাঁতের? মূলত তিনটা গতি। হ্যাঁ, তিনটা গতি কি কি? একটা হচ্ছে তাঁতের প্রাথমিক গতি বলা হয়, দুই নাম্বারটাকে বলা হয় মাধ্যমিক গতি, এবং তিন নাম্বারটাকে বলা হয় তৃতীয় পর্যায়ের গতি। আজকে আমার ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে পিকিং। এই পিকিং এ আসার আগে এই জিনিসগুলো হচ্ছে আমাদের সবারই জানা দরকার আছে, কারণ আমাকে অনেক সময় প্রশ্ন করতে পারে পিকিং তাঁতের কোন পর্যায়ের গতি। তখন আমরা এই জিনিসটা একটু দেখে নিব। দেখো এখানে আমরা একটু আগে বলছিলাম তাঁতের তিন প্রকার গতি আছে। এই তিন প্রকার গতির মধ্যে প্রথম গতিটা ছিল আমরা প্রাথমিক গতি। এই প্রাথমিক গতিটা কাকে বলে? লেখা আছে তাঁতের প্রথম এবং প্রধান গতি। এই গতি ব্যতীত কাপড় বোনা অসম্ভব। অর্থাৎ আমি যখন পিকিং পদ্ধতিতে একটা কাপড় তৈরি করতে যাব, সেই পিকিংটা হচ্ছে তাঁতের প্রাথমিক গতির মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে এখন থেকে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা পিকিং এর তাঁতের কোন পর্যায়ের গতি, তখন আমরা কি বলবো? এটা তাঁতের প্রাথমিক গতি। কারণ তাঁতের প্রাথমিক গতিটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। তিনটা ভাগ কি কি? একটা ভাগ হচ্ছে শেডিং, একটা ভাগ হচ্ছে পিকিং, এবং একটা ভাগ হচ্ছে বিটিং। এই তিনটার মধ্যে দুই নাম্বার যে পয়েন্টটা আছে পিকিং। আজকের ক্লাসে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এই পিকিং সম্পর্কে। এই পিকিং সম্পর্কে পড়ানোর আগে আমি প্রশ্ন করবো যে এতটুকু পর্যন্ত যে আমরা দেখলাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা? দেখো, কারো কথা বুঝতে সমস্যা হচ্ছে কিনা তোমরা আমার থেকে একজন কেউ বলো যে কারো কোনো কোথাও বুঝতে কোথাও প্রবলেম হয়েছে কিনা। কোকা ফাহিম বা যারা শুনতেছো, তোমরা একজন বলো যে আমরা যে এতটুকু পর্যন্ত আসছি, এইখানে এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা। যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমি সামনের দিকে আগাবো আর কি। এতটুকু পর্যন্ত দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা, সমস্যা আছে কারো কোনো? না স্যার। তো ঠিক আছে, যদি না থাকে তাহলে আচ্ছা আমরা পরেরটা আমাদের পরের টপিকটা দেখতে যাই। হ্যাঁ, দেখো আমাদের পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে শেডিং। আমরা শেডিং নিয়ে কেন আলোচনা করব? আমরা যদি আগের স্লাইডটাতে একটু দেখাই, দেখো তাঁতের প্রাথমিক পর্যায়কে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা শেডিং, একটা পিকিং, একটা হচ্ছে বিটিং। এর মধ্যে প্রথম হচ্ছে শেডিং। কারণ আমাকে পিকিং জানতে হইলে আমাকে কিন্তু শেডিং সম্পর্কেও আমাকে ভালো করে জানতে হবে। তার মানে শেডিংটা কি? দেখো পাশে একটা ছবি দেওয়া আছে। এই ছবিটার মধ্যে যদি একটু দেখাই, দেখো এই যে এখানে একটা সুতা আছে, লাল সুতাটা উপরের দিকে আছে, কালো সুতাটা নিচের দিকে আছে। মাঝ বরাবর কি বলে হচ্ছে একটা শেড সৃষ্টি হয়েছে। অর্থাৎ শেডিং কাকে বলে? যে গতির সাহায্যে টানা সুতা, আমি লালটাকে ধরে নিলাম টানা সুতা এবং কালোটাকে ধরে নিলাম পরের সুতা। এখানে কি হচ্ছে যে যে গতির সাহায্যে টানা সুতাকে দুই ভাগে বিভক্ত করে মাকু চলাচলের জন্য যে স্থান বা একটা রাস্তা সৃষ্টি করে দেওয়া হয় তাকে শেড বলা হয়। এই পাশের ছবিটাতে দেখো এই মাঝ বরাবর এখানে এই যে একটা শেডের সৃষ্টি হয়েছে, এখানে একটা শেডের সৃষ্টি হয়েছে। শেডের সৃষ্টি হওয়ার কারণে মাছ দিয়ে কি চলাচল করতে পারতেছে? মাছটা চলাচল করতে পারছে। এটাকে বলা হয় শেডিং। এবং সেদিন আমি এর আগের ক্লাস আমি একটা বিষয় তোমাদেরকে এখানে পড়াইছিলাম, সেটাকে হচ্ছে তাদের ডুয়েল পিরিয়ড কাকে বলে। সেখানে আমরা বলছিলাম ডুয়েল পিরিয়ড বলতে বোঝায় হচ্ছে শেডের স্থায়িত্বকাল। অর্থাৎ এই যে সুতাটা এখানে দুইটা ভাগে ভাগ হয়েছে, টানা সুতাটা এবং পরের সুতাটা দুই ভাগে ভাগ হয়েছে। ভাগ হওয়ার কারণটা কি? এটার মাঝখান দিয়ে মাকুটা চলাচল করবে। মাকুটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত গিয়ে এবং আগের জায়গায় ফেরত আসা পর্যন্ত এই জায়গাটা কি থাকে? এভাবে উন্মুক্ত অবস্থায় থাকে। অর্থাৎ উপরে থেকে টানা সুতা এবং নিচে থেকে টানা সুতা। এই অবস্থাটা যতক্ষণ পর্যন্ত থাকে ওই সময়টাকে বলা হয় ডুয়েল পিরিয়ড, অর্থাৎ একটা শেডের স্থায়িত্বকাল আমরা বলে থাকি। তাহলে আমরা শেডিংটা দেখলাম। এরপর হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু ক্লাসের, যেটা হচ্ছে পিকিং। দেখো পিকিংটা কাকে বলে? আমি পিকিং মেকানিজমটা পরের ভাগে কিন্তু আমাদের ভালো করে জানতে হবে পিকিং কাকে বলে। এখানে লেখা আছে কি, টানা সুতা দ্বারা ঝাপের সাহায্যে শেড তৈরি হওয়ার পর মাকু বা অন্য কিছুর মাধ্যমে পরেন সুতাকে শেডের মধ্য দিয়ে তাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নেওয়াকে আমাদের সাধারণত কি বলা হয়? পিকিং বা মাকু মারা বলে। অর্থাৎ আমরা কি জানতেছি? টানা সুতা দ্বারা ঝাপের সাহায্যে শেড তৈরি হওয়ার পর মাকু কিছুর মাধ্যমে পরেন সুতাকে শেডের মধ্য দিয়ে তাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নেওয়াটাকে বলা হয় কি বলা হয়? মাকু মারা বলা হয়, যেটাকে আমরা টেক্সটাইলের ভাষায় বলবো পিকিং বলবো। ঠিক আছে, এই পিকিং সম্পর্কে কারো কোনো সমস্যা আছে কিনা বলো, বা পিকিংটা সবাই পারবা কিনা? যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় পিকিং কাকে বলে, এর মধ্যে দেখো যারা জয়েন করছে যে পিকিংটা কেউ পারবা কিনা। আমি আবারও বলি, দেখো লেখা আছে টানা সুতা দ্বারা ঝাপের সাহায্যে শেড তৈরি হওয়ার পর মাকু বা অন্য কিছুর মাধ্যমে পরের সুতাকে শেডের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নেওয়াকে পিকিং বা মাকু মারা বলে। এই সংজ্ঞাটা সবাই পারবা কিনা? যারা যারা আছো এই সংজ্ঞাটা সবাই পারবা কিনা? ওকা ফাহিম বা যারা জয়েন করছো পরে, মেহেদি, এটা পারবা তোমরা? জি স্যার। এই তো। তার মানে আমরা এখন পিকিং এর পরে যদি একটু দেখি, আমাদের তারটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছিলাম, তাঁতের গতিকে শেডিং, পিকিং এবং বিটিং।
এই যে পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, দেখি এখানে একটা নীল একটা মাথা দেখা যাচ্ছে। এই যে মাউসটা দিয়ে দেখা যাচ্ছে যে নীল যে অংশটা আছে, এখানে সর্বশেষ যে সুতাটা আছে এই সুতাটাকে বলা হয় বিটিং আপ। অর্থাৎ যে গতির মাধ্যমে একটা শেডের মধ্যে ফেলে যাওয়া পরের সুতাকে সানার সাহায্যে ধাক্কা দিয়ে কাপড়ের শেষ প্রান্তের সাথে মিলিয়ে দেয়, তাকে বিটিং আপ বলে। এর আগের ক্লাসে কিন্তু আমি এটা দেখাইছিলাম তোমাদেরকে, একটা ওয়ার্ড ফাইলের মধ্যে ছবি এঁকে দেখাইছিলাম যে বিটিং আপ মেকানিজমটা। যাক হচ্ছে আজকে আমরা আমাদের ক্লাসের মূল বিষয়টা দেখতে চলে আসি। আমাদের ক্লাসের মূল বিষয়টা হচ্ছে কি একটা বিটিং আপ মেকানিজম। আজকের ক্লাসে হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা এখন এই বিটিং আপটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমরা যখন আমাদের পিকিং আপ ছিল, আমাদের পিকিং আপ পদ্ধতিতে যেহেতু আজকের ক্লাসে আমার মূল বিষয়, আমাদের পিকিং পদ্ধতি অনুযায়ী পিকিংটাকে কয় ভাগে ভাগ করা যায় এটাকে আমাকে প্রথমেই জানতে হবে। আমরা সাধারণত পিকিং পদ্ধতিকে টোটাল 4টা ভাগে ভাগ করে থাকি। একটাকে ভাগে বলা হয়েছে কনভেনশনাল পিকিং, একটাকে প্রিমিটিভ বা প্রোসাটেল পিকিং বলা হয়, 3 নাম্বারটাকে বলা হয় হস্তচালিত, হাতের মাধ্যমে যেটা করা হয়। এরপর যেটা হচ্ছে মডার্ন বা আনকনভেনশনাল পিকিং, এটাকে বলা হয় আধুনিক তাঁত। আধুনিক তাঁতে সাধারণত মাকু ব্যবহার করা হয় না। নর্মালি আমরা কাপড় ধুতে গেলে কি ব্যবহার করি? মাকু ব্যবহার করি। তো যেগুলো মডার্ন তাঁত, এই মডার্ন তাঁত গুলাতে সাধারণত এই মাকুটা ব্যবহার করা হয় না। তাহলে হচ্ছে আমরা কি কি জানলাম? পিকিং পদ্ধতি অনুযায়ী পিকিংটাকে 4টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কনভেনশনাল পিকিং, একটাকে প্রিমিটিভ বা ভার্সাটাইল পিকিং, একটাকে হস্তচালিত পিকিং, আর একটাকে মডার্ন বা কনভেনশনাল পিকিং বলা হয়। এরবার আমরা 2টা পিকিং ছবি যদি একটু দেখি, দেখো এখানে কনভেনশনাল পিকিংটা 2 প্রকার। আমি আগের স্লাইডটা দেখাই। আগের স্লাইডে কনভেনশনাল পিকিং ছিল 1 নম্বরে, অর্থাৎ পিকিংটাকে 4 ভাগে ভাগ করছে। এর মধ্যে প্রথম যেটা কনভেনশনাল পিকিং, একে আবার আমরা কি করছি? 2টা ভাগে ভাগ করছি। একটাকে বলা হচ্ছে ওভার পিকিং মেকানিজম, একটাকে বলা হচ্ছে আন্ডার পিকিং মেকানিজম। তোমাদের বইয়ে কিন্তু আছে চিত্র সহ ওভার পিকিং মেকানিজম বর্ণনা করা। প্রথম যে ছবিটা আমরা দেখতেছি, এই ছবিটা নিয়ে আমরা একটু আলোচনা করবো যে ওভার পিকিং। পরীক্ষাতে আসে চিত্র সহ ওভার পিকিং মেকানিজম বর্ণনা করো। এখন আমরা ওভার পিকিং মেকানিজম একটু দেখবো। আগে আগে আমাকে জানতে হবে ওভার পিকিং মেকানিজম, ওকে আসলে ওভার পিকিং কেন বলা হয়েছে আর ওইটাকে কেন আন্ডার পিকিং বলা হয়েছে। এখানে পিকিং অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট বলতে বোঝাইছে পিকিং করার জন্য যে প্রয়োজনীয় যন্ত্রপাতি গুলো আছে সেটা মাকু বক্সের লেভেল এর উপরে থেকে সম্পূর্ণ করে। অর্থাৎ ডান পাশে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো ডান পাশে ছবিটা দেখতেছি। এই ডান পাশের ছবিটার মূল কাজটা হচ্ছে কি, এখানে পিকিং হইতেছে মাকু বক্সের উপরে থেকে, মাকু বক্সের লেভেলের উপরে থেকে পিকিং কাজটা সম্পূর্ণ করা হয়েছে। এই কারণে ওকে বলা হচ্ছে ওভার পিকিং মেকানিজম। তার মানে আমাদের যখন পরীক্ষাতে আসবে চিত্র সহ ওভার পিকিং মেকানিজম বর্ণনা করো, তো পাশে যে ছবিটা আছে না, এই ছবিটা হচ্ছে আমরা আঁকবো। আঁকার পরে আমরা ওভার পিকিং এর সংজ্ঞাটা আগে লিখবো। পিকিং অ্যারেঞ্জমেন্টে মাকু বক্সের লেভেলের উপরে থেকে যে পিকিং সম্পন্ন করে তাকে ওভার পিকিং মেকানিজম বলে। এরপর দেখো আরেকটা হচ্ছে কি আন্ডার পিকিং মেকানিজম। আন্ডার পিকিং মেকানিজম কাকে বলে? এটা হচ্ছে ওভার পিকিং মেকানিজমের একদম বিপরীত। পিকিং অ্যারেঞ্জমেন্টে মাকু বক্সের লেভেলের নিচে থেকে যে সম্পূর্ণ করা হয় সেটাকে বলা হয় কি আন্ডার পিকিং মেকানিজম। অর্থাৎ আমরা ওভার পিকিং মেকানিজমটাও আমরা দেখলাম, এখান থেকে আমরা আন্ডার পিকিং মেকানিজমটাও আমরা দেখলাম। এবার আমরা ফাইনালি পিকিং মেকানিজমের উদ্দেশ্য সম্পর্কে জানবো। কারণটা কি, যেহেতু আমরা পড়তেছি চিত্র ওভার পিকিং মেকানিজম বর্ণনা করো, আমাকে কিন্তু আগে জিজ্ঞেস করো ওভার পিকিং মেকানিজম কাকে বলে এবং এই ওভার পিকিং মেকানিজমের আসলে কাজটা কি। আমি ধরো যন্ত্রই পড়ে গেলাম, এই যন্ত্র এটা করে, কিন্তু আমাকে আগে তো জানতে হবে যে ওভার পিকিং মেকানিজমে আর আসলে কাজটা কি বা পিকিং মেকানিজমের আসল কাজটা কি। আমরা যখন ফোর্থ সেমিস্টারে ভাইবা দিতে যাব তখন কিন্তু আমাদেরকে এই বিষয়টা জিজ্ঞেস করবে, ঠিক আছে, যে পিকিং মেকানিজমের উদ্দেশ্যটা আসলে কি। এখন এটা যদি আমি দেখতে যাই, দেখো প্রথমে আমাকে কি বিষয়টা চলে আসতেছে। 1 নাম্বার, মাকু বা পরেন বহনকারী অংশকে সঠিক দূরত্বে চালনা করা। মাকু বা পরেন বহনকারী অংশকে সঠিক দূরত্বে চালনা করা, এটাকে আমাকে বলা হচ্ছে পিকিং মেকানিজমের প্রথম উদ্দেশ্য। 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি, মাকু বা পরেন বহনকারী অন্য বস্তুকে পূর্ব নির্ধারিত, অর্থাৎ আগে থেকেই নির্ধারণ করা আছে কতটুকু একটা দূরত্ব, ওই দূরত্বতে সমগতিতে অর্থাৎ সমান একটা গতিতে সে নিক্ষেপ করবে। কারণ মাকুর কাজ হচ্ছে কি, একবার বাম পাশ থেকে ডান পাশে যাবে, একবার ডান পাশ থেকে বাম পাশে যাবে, এবং সে কত দূর যাবে ওইটা কিন্তু আগে থেকেই নির্ধারণ করা আছে। তার মানে পিকিং মেকানিজমের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে মাকু বা পরিবহনকারী অংশকে সঠিক দূরত্বে চালনা করা। 2 নম্বর হচ্ছে মাকু বা পরিবহনকারী অন্য বস্তুকে পূর্ব নির্ধারিত এবং সমগতিতে নিক্ষেপ করা। 3 নম্বর অংশটার কাজ হচ্ছে কি, শেডের মধ্য দিয়ে পরন সুতা সহ মাকু এক বাক্স হতে অন্য বাক্সে যাতায়াতের জন্য মাকুকে নিক্ষেপ করা। তার মানে এই পিকিং মেকানিজমের হচ্ছে আমার এই 3টাই কাজ। এখন থেকে আমরা এই 3টা কাজ একটু ভালো করে মুখস্থ করে নিব, ঠিক আছে, যে আসলে পিকিং মেকানিজমের উদ্দেশ্যটা কি। কারণ আমরা মূল ছবিটাতে যাওয়ার আগে এই পিকিং মেকানিজমের উদ্দেশ্যটা আমরা একটু ভালো করে জেনে নিলাম।
দেখো তোমাদের বইয়ের এই ছবিটা, এখানে এটা কিন্তু তোমাদের বই থেকে নেওয়া। এখানে ওভারপিকিং মেকানিজমের একটা বই দেওয়া আছে, ছবি দেওয়া আছে। এই ছবিটা আমি তোমাদের বইয়ের থেকে সংগ্রহ করছি, ঠিক আছে? দেখো পাশাপাশি দুইটা ছবি কিন্তু একই রকম, কিন্তু তোমাদের বইয়ের ছবিটাতে কিন্তু অনেকগুলো অংশ লিখে দিচ্ছে। নিচে বটম শেপ আছে, পিকিং ট্যাপেট আছে, তারপর হচ্ছে পিকিং কোন আছে। এই ছবিটা কিন্তু তোমাদের বইয়ের থেকে নেওয়া। এই তোমরা যখন বইটা খুলবা তখন ওভার পিকিং মেকানিজমে ঠিক হুবহু এই চিত্রটাই তোমরা পাবা। তবে এটার বর্ণনাটা আমরা আসলে কিভাবে লিখবো সেই জিনিসটা আমি তোমাদেরকে এখন দেখাই দিব। এটা দেখছিলা তোমাদের বইয়ে এই ছবিটা আছে? খোকা বা ফাহিম যারা আছো, তোমাদের বইয়ে ছবিটা আছে? হ্যাঁ স্যার, দেখছিলাম তো। এটা কিন্তু তোমাদের বইয়ের থেকেই নেওয়া ওভার পিকিং মেকানিজমের ছবিটা, ঠিক আছে? কারণ দেখো পরীক্ষাতে আসবে ওভার পিকিং মেকানিজম, আমি এত কিছু বলতেছি কেন? কারণ আমাকে পিকিং জানার আগে আমাকে কিন্তু এই পিকিংটা আসলে কোথা থেকে আসছে, পিকিংটা তাদের কোন পর্যায়ের গতি, এর আগে কি আছে, এর পিছনে কি আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু ভালো করে জানতে হবে। দেখো ওভার পিকিং মেকানিজমের এখানে একটা বর্ণনা দেওয়া আছে যে ওভার পিকিং মেকানিজম একটি ভার্টিক্যাল পিকিং শ্যাফট থাকে, যার নিচের অংশে একটি পিকিং কোণ থাকে। পিকিং কোণের সংস্পর্শে একটি ট্যাপেট থাকে, বটম শ্যাফটের উপরে বসানো থাকে। পিকিং শ্যাফটের উপরের অংশটা বিয়ারিং এর মাধ্যমে পিকিং স্টিক বা আর্মের সাথে যুক্ত থাকে। পিকিং স্টিকের সাথে পিকিং স্টেপ এবং এর সাথে পিকার সংযুক্ত থাকে। এখন আমি যদি এই বর্ণনাটা এভাবে বলি, তোমরা কিন্তু অনেকেই বর্ণনাটা বুঝবা না, যে আসলে সার্কুইট থেকে কই চলে গেল, একবার ভার্টিক্যাল শ্যাফট, একবার এটা ওইটা, অনেক কিছু চলে আসতেছে। এভাবে হবে না। এই যে চার্টটা এখন দেখতেছো সবাই, দেখতেছো না? চার্টটা ক্লিয়ার দেখতেছো সবাই? এখানে একটা চার্ট করে দিছি আমি, 11টা পয়েন্ট। বলছি 11টা পয়েন্ট কি সবাই দেখতেছো? জি স্যার, দেখতেছি। এই 11টা পয়েন্ট সবার কাজ হচ্ছে কি, এই 11টা পয়েন্ট সিরিয়ালে মুখস্থ করা। কিভাবে দেওয়া আছে? 1 নম্বরে দেওয়া আছে মোটর, 2 নম্বরে মোটর পুলি, 3 নম্বরে মেশিন পুলি, 4 নম্বরে ক্র্যাঙ্ক শ্যাফট, বটম শ্যাফট, ট্যাপেট, পিকিং কোন, পিকিং শ্যাফট, পিকিং ক্যাপের সাথে সংযুক্ত পিকিং স্টিক, পিকিং স্টার এবং ফালকাম শাটল বক্স বা মাকু। আমরা সাধারণত কি করি, আমাদের একটা আমাদের আমরা যে মোবাইল ব্যবহার করি, মোবাইলে যে সিম কার্ড থাকে না, সিম কার্ডে কটা নাম্বার থাকে? একজন বলো, সিম কার্ডে কটা নাম্বার থাকে? 11টা নাম্বার থাকে না? এখন ধরো কোনো, তোমার ফোনে হচ্ছে, ধরো তুমি কাউরে ফোন দিবা, ফোন দিতে গেলে তোমার হচ্ছে কি হচ্ছে, কারো 10টা নাম্বার মনে আছে, ওই ক্ষেত্রে কি তোমার ফোন দেওয়া সম্ভব হবে? কারো কিন্তু না ফোন স্যার। দিতে পারবো জি না স্যার। না। তোমার হচ্ছে 11টা নাম্বার, আবার 11টা নাম্বার তোমার কিন্তু সিরিয়ালি বলতে হবে। কোনো একটা নাম্বার যদি উল্টাপাল্টা হয়ে যায় তখন দেখবা যে আরেক নাম্বারে ফোন চলে যাবে, রং নাম্বারে ফোন চলে যাবে, এরকম না? আমাদের এই চিত্র সহ ওভারপিকিং মেকানিজমটা মুখস্থ রাখার একটাই প্রসেস আছে। এই যে এতক্ষণ যা দেখাইলাম ওগুলা তো জানার জন্য জানবা, বাট এই যে মেশিনের কার্যপ্রণালী যে ধারাবাহিকতা আছে 11টা পয়েন্ট, এই 11টা পয়েন্ট তুমি সিরিয়ালে যদি মুখস্থ রাখতে পারো, যদি সিরিয়ালে মুখস্থ রাখতে পারো, তাহলে তুমি পরীক্ষায় আসলে বর্ণনাটা লিখতে পারবা। তো কিভাবে বর্ণনাটা লিখবা আমি বলে দিচ্ছি, আমি এই ছবিটা দেখি তোমাদেরকে বলে দিই কিভাবে লিখবা। ওই ছবিটা তো দেখছো, আগের ছবিটা তো দেখছো, ওই ছবিটা তো পরীক্ষার খাতায় আসলে আঁকবা। পরীক্ষাতে আসলে চিত্র সহ ওভারপিকিং মেকানিজম বর্ণনা করো। তুমি কি করবা? ওভারপিকিং লিখে ওভারপিকিং এর বর্ণনাটা লিখবা। কাকে বলে ওভারপিকিং বর্ণনাটা? কাকে বলে? যে যেখানে হচ্ছে মাইক্রো বক্সের উপরে থেকে পিকিং কার্য সম্পন্ন করে তাকে ওভারপিকিং বলে। এরপর ছবিটা আঁকবা, আঁকার পরে এই যে চার্টটা আছে না, এই চার্টটা লিখবা 1 থেকে 11 নম্বর পর্যন্ত, এই পয়েন্ট গুলো সিরিয়ালে মুক্ত করে লিখবা। এবার কি করবা? বর্ণনা লিখবা, যে একটা তার, এইবার এই যদি তুমি 11টা পয়েন্ট লিখতে মুখস্থ থাকতে পারে, তোমার 11টা পয়েন্ট মুখস্থ থাকে এবং 11টা পয়েন্ট যদি আমি খাতায় লিখবা, তখন এই পয়েন্ট গুলো দেখে দেখে তুমি বর্ণনা লিখতে পারবা। কিভাবে বর্ণনাটা লিখবা আমি বলে দিই। বলবে একটা তার সাধারণত গতি পায় মোটর থেকে, মোটর থেকে গতি পায় মোটর পুলি, মোটর পুলির সাথে সংযুক্ত আছে মেশিন পুলি। দেখো 3 নাম্বারটা আমি কিভাবে বলতেছি। মোটর পুলি তখন মেশিন পুলিকে ঘুরাবে, মেশিন পুলির সাথে সংযুক্ত আছে ক্র্যাঙ্ক শেফট, তখন ক্র্যাঙ্ক শেফট কি করবে? বটম শেফটকে ঘুরিয়ে দিবে। বটম শেফটের সাথে সংযুক্ত আছে একটা ট্যাপেট, ট্যাপেটের মাথাটা পিকিং কোণের সাথে সংযুক্ত করা আছে, ট্যাপেটের মাধ্যমে পিকিং কোণটা ঘুরবে। পিকিং কোণটা আবার কি করবে? পিকিং শ্যাফটকে আঘাত করবে। পিকিং শ্যাফটের সাথে পিকিং স্টিক একটা পিকিং ট্যাপের মাধ্যমে সংযুক্ত অবস্থায় আছে, এবং পিকিং স্টিকের সাথে সংযুক্ত আছে পিকিং স্টেপ। যখন পিকিং শ্যাফট পিকিং স্টিককে আঘাত করবে, তখন পিকিং শ্যাফট আবার কি করবে? পিকিং শ্যাফটের সাথে আবার সংযুক্ত আছে ফালক্রাম। কি লেখা আছে ওটাতে? সংযুক্ত আছে ফালক্রাম। তখন পিকিং স্টেপ ফালক্রাম করা মাকু বক্সটাতে ধাক্কা দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তকে ছুঁড়ে মারবে। যেহেতু আমরা প্রথমেই পড়ছিলাম পিকিং এর কাজ হচ্ছে ছুঁড়ে মারা, কি ছুঁড়ে মারবে? মাকু বক্সটাকে ছুঁড়ে মারবে। তাহলে আমাদের বর্ণনাটা কিন্তু শেষ হয়ে গেল।
কিভাবে? মোটর থেকে একদম ফালকাম করা পর্যন্ত অংশে ঠিক যেভাবে আমি বর্ণনাটা দিচ্ছি ছবিটা দেখে দেখে তোমরা এভাবেই বর্ণনাটা দিলেই কিন্তু আমাদের এটা মুখস্থ হয়ে যাবে। তার মানে এটা কিন্তু তুমি আর কোন সময় 11টা পয়েন্ট যদি আমাদের মুখস্থ থাকে আমরা কিন্তু কখনোই আর এই বর্ণনাটা আর শিখবো না। এই 11টা পয়েন্ট আমার মুখস্থ থাকলে যখন পরীক্ষার খাতায় আমি কি করতে পারবো, এটার উত্তরটা লিখতে পারবো। দেখো কারো কারণ এই যে দেখো এখানে যে বর্ণনাটা দেওয়া আছে এই বর্ণনাটা আমাদের পড়ার দরকার নেই। হ্যাঁ, এই বর্ণনাটা আমাদের পড়ার দরকার নেই। আমরা কি করবো, আমাদের নিজেদের মতো করে বর্ণনা দিব। কিভাবে বর্ণনা দিব? এই যে মেশিনের যে কার্যপ্রণালীটা আছে কার্যপ্রণালীটা দেখে দেখে হচ্ছে আমি আমার ক্লাসটা বর্ণনা দিব। এটা পারবা সবাই? 11টা পয়েন্ট পারবা? জি স্যার পারবো। একটু বললে জি স্যার ভালোভাবে বাইরে দেবো আর কি, পারবো। আর বলবো না। আচ্ছা আমি আবার একটু বলে দিচ্ছি। হ্যাঁ, ধরো আমার পরীক্ষা আসলে চিত্র ওভার পিকিং মেকানিজম বর্ণনা করো, আমি তখন কি করবো, ওভার পিকিং মেকানিজমের যে বর্ণনাটা আমি তোমাদেরকে পড়াইছি ওভার পিকিং মেকানিজম কাকে বলে ওটা তুমি লিখবা। লিখার পরে আমি একটু পিছনের স্লাইডটা তোমাকে দেখাই। হ্যাঁ, এই যে দেখো এখানে ওভার পিকিং মেকানিজম এই ছবিটা দেওয়া আছে না, তুমি এই ছবিটা আঁকবা, একে ওভার পিকিং মেকানিজম কাকে বলে এটা লিখবা। পিকিং অ্যারেঞ্জমেন্টে মাকু লেভেলের বক্সের উপরে থেকে যে পিকিং সম্পন্ন করা হয় তাকে ওভার পিকিং মেকানিজম বলে। এতটুকু লিখবা। লেখার পরে তুমি কি করবা, এই যদি বলে এই ওভার পিকিং মেকানিজমের এখান থেকে এই পয়েন্ট গুলা লিখবা। এই যে 11টা পয়েন্ট আছে পয়েন্টটা লিখবা। লেখবা কি উপরে হেডলাইনটা দিবা মেশিনের ওভারপিকিং মেশিনের কার্যপ্রণালীর ধারাবাহিকতা লিখে 11টা পয়েন্ট লিখবা। লেখার পরে এবার আমরা কি করব, ওভারপিকিং মেকানিজমের বর্ণনাটা লিখবো। বর্ণনাটা কিভাবে লিখবো, একটা তাপ গতি পায় মোটর থেকে মোটর পুলির মাধ্যমে সে মেশিন পুলিকে ঘুরায়। মেশিন পুলির মাধ্যমে সংযুক্ত আছে ক্র্যাঙ্কশ্যাফট, সেই ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে সে কাকে ঘুরাবে, বটম শ্যাফটকে ঘুরাবে। বটম শ্যাফটের মধ্যে সংযুক্ত আছে ট্যাপেট, সে ট্যাপেটকে ঘুরিয়ে দিবে। ট্যাপেটের মাধ্যমে আবার পিকিং কোণ সংযুক্ত অবস্থায় আছে, তখন পিকিং কোণ আঘাত করবে কাকে, পিকিং শ্যাফটকে আঘাত করবে। যেহেতু পিকিং শ্যাফট এবং পিকিং স্টিক পিকিং ক্যাপের মাধ্যমে সংযুক্ত করা আছে, তখন সে আবার আঘাত করবে কাকে, পিকিং স্টেপকে আঘাত করবে। এই যে আঘাত করা, আঘাতটা আসবে 7 নাম্বার পয়েন্ট থেকে। পিকিং কোন পিকিং শ্যাফটকে আঘাত করবে, পিকিং শ্যাফট পিকিং স্টিককে আঘাত করবে, পিকিং স্টিক পিকিং স্টেপকে আঘাত করবে। এই পিকিং স্টেপের মধ্যে মূলত কি আছে, ফালক্রাম করা একটা শাটল বক্স আছে, যে শাটল বক্সটার মধ্যে মাকু আছে। যখন পিকিং স্টেপ যখন এই শাটল বক্সটাকে আঘাত করবে তখন মাকুটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? দেখো ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকবে। আর কার কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে ভিডিওটা দিয়ে দিব। আর কার কোনো সমস্যা হলে বুঝতে সমস্যা হলে সে আপনাকে নক দিয়ে বললো। ঠিক আছে, আচ্ছা স্যার। আচ্ছা স্যার ঠিক আছে। সবাই তাহলে ভালো থাকো, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে আর কি। আচ্ছা স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।